আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাসের ফাইনাল পরীক্ষার জন্য যে 8 নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় রয়েছে অতীত স্মরণ। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। তারপরে রয়েছে ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? তারপরে রয়েছে মিউজিয়ামের অর্থাৎ জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় রয়েছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এখান থেকে প্রথমে রয়েছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেন তথ্য আলোচনা করো। তারপরে রয়েছে উপনিবেশবাদ বলতে কী বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক কী রূপ ছিল তা আলোচনা করো। তারপরে রয়েছে উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এখান থেকে প্রথমে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল? তারপরে রয়েছে কেন্দ্র বাণিজ্য কী ছিল বা কেন্দ্র বাণিজ্য বলতে কী বোঝো, এই বাণিজ্যে মুখ্য বৈশিষ্ট্যগুলির অবসান কিভাবে হয়েছিল। তারপর রয়েছে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে রয়েছে ঔপনিবেশিক ভারতে অবশিল্পনের কারণ ও তার ফলাফল আলোচনা করো। তারপরে রয়েছে ভারতের রেলপথের প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। তারপর রয়েছে চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। প্রথমে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ। তারপরে রয়েছে ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়। তারপরে রয়েছে 19 শতকে বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য ও তার সমালোচনা আলোচনা করো। তারপরে রয়েছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। পঞ্চম অধ্যায় রয়েছে ঔপনিবেশিক ভারতের শাসন। প্রথমে রয়েছে 1909 খ্রিস্টাব্দের মোরলে মিন্টো শাসন সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর রয়েছে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজির এই আইন সম্পর্কে মতামত কী ছিল বা গান্ধীজি কেন এই আইন প্রত্যাখ্যান করেছিলেন। তারপরে রয়েছে কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল। এরপর রয়েছে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, ভারতীয়রা কেন এগুলি প্রত্যাখ্যান করেছিল। তারপরে রয়েছে লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব আলোচনা করো। এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ। প্রথমে রয়েছে 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল। তারপরে রয়েছে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে রয়েছে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ দেখো। তারপরে রয়েছে সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ। এখান থেকে প্রথমে রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। 1950-এর কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য লেখো। তারপরে রয়েছে জোট নিরপেক্ষতা নীতি কী ছিল, এর উদ্দেশ্য আলোচনা করো। তারপরে রয়েছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। পূর্ব ইউরোপে সোভিয়েতকরণের উদ্দেশ্য কী ছিল, বিভিন্ন দেশের কী প্রভাব পড়েছিল। তারপরে রয়েছে কিউবার সংকট যে ছিল সেটা, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও। অষ্টম অধ্যায় রয়েছে উপনিবেশীকরণ। এখান থেকে প্রথমে রয়েছে সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, এর উদ্দেশ্য কী ছিল। তারপরে রয়েছে উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। তারপরে রয়েছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিক্রমার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল আজকের উচ্চ মাধ্যমিকের ফাইনাল ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 8 নম্বরের কিছু প্রশ্ন।